মাত্র ৩ বছর বয়সেই মারা যাওয়ার কথা ছিল একজন অভিশপ্ত শিশুর। তার জন্মই হয়েছিল অশুভ শক্তি দিয়ে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে একদিন সেই হয়ে উঠল পুরো দুনিয়ার হিরো। কিভাবে সম্ভব হলো এমন এক অলৌকিক পরিবর্তন? আর কেনই বা তার জন্মেই জুড়ে দেওয়া হয়েছিল মৃত্যুভিত্তিক এমন এক অভিশাপ? আজ বলবো সেই রহস্যে ঘেরা সিনেমা নিঝার কথা। চলুন দেরি না করে ঢুকে পড়ি মূল কাহিনীতে। এই মুভি শুরু হয় আগুন ও বরফ থেকে জন্ম নেওয়া একটা পাথরের মাধ্যমে। আসলে এই পাথরটা স্বর্গ আর নরকের মাধ্যমে সৃষ্টি হয়েছে। এই পাথরের ছিল দুই ধরনের শক্তি, ভালো আর মন্দ। পাথরটার খারাপ শক্তির কারণেই ওটা পৃথিবীর সমস্ত শক্তি নিজের ভেতরে শোষণ করতে শুরু করে, যা পৃথিবীর সবার জন্য ছিল খুবই বিপজ্জনক। এই দৃশ্যটি বিশ্বের সবচেয়ে বড় জাদুকর দেখতে পান এবং সে তার দুইজন শিষ্যকে সেই পাথর ধরার দায়িত্ব দেন। কিন্তু এত শক্তিশালী পাথরের সামনে তারা কী বা করতে পারত? তারা পাথরটার সাথে লড়াই করে হেরেই যাচ্ছিল। তখন সেই মহান জাদুকর নিজেই সেই পাথর ধরতে আসেন তার জাদু দিয়ে। তিনি সেই পাথর ভেঙে দুই ভাগ করে ফেলেন, যার মধ্যে একটি পাথর ছিল ভালো, যাতে স্বর্গীয় শক্তি ছিল, মানে ভালো শক্তি, আর অন্যটি ছিল মন্দ পাথর, যাতে ছিল দুষ্ট শক্তি। সে এই দুটি পাথর একজন ব্যক্তি, যার নাম ছিল তিয়ানজুন, তার হাতে তুলে দেন এবং বলেন, আমি এই লাল রং এর খারাপ পাথরের ওপর একটা অভিশাপ দিয়ে দিয়েছি। তা হলো ৩ বছর পর বজ্রপাতের কারণে এই পাথরটি ভেঙে যাবে। অন্য যে পাথরটি আমি তোমাকে দিয়েছি তা তোমাকে রাজপুত্রের শরীরে বসিয়ে দিতে হবে। যদি তিয়ানজুন তার এই কাজ ঠিকভাবে করতে পারে, তাহলে সে জাদুকরের কাছে অনেক বড় একটা পদ পাবে। তিয়ানজুনের সাথে থাকা তার বন্ধু এটা দেখে খুব ঈর্ষান্বিত হয়ে পড়ে, কারণ এই কাজটা সে নিজেও করতে চাচ্ছিলেন। এরপর থেকে সে তিয়ানজুনকে ঘৃণা করতে শুরু করে এবং তাকে একটা শিক্ষা দিতে চায়। তিয়ানজুন পাথর নিয়ে রাজপ্রাসাদে যাওয়ার আগেই সে রাজপ্রাসাদে পৌঁছে গিয়ে ভালো পাথরটি চুরি করে নেয় আর খারাপ পাথরটি রানীর শরীরে প্রবেশ করিয়ে দেয়, যার ফলে জন্ম নেয় একটা খারাপ শিশুর। সেই শিশুটির মন্দ শক্তির কারণে জন্মের পর থেকে সে গ্রামে ধ্বংস ডেকে আনে। তিয়ানজুন এটা দেখে খুব কষ্ট পায়, কারণ তার গুরু যে দায়িত্ব তার উপর দিয়েছিলেন সে তা পূরণ করতে পারেনি। এজন্য সে একটা পরিকল্পনা করে, আর সে তার জাদু দিয়ে এমন একটি হার তৈরি করে যাতে এই নতুন শিশুটি, মানে যার নাম ছিল নিজা, তার সমস্ত শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে। তাছাড়া সে তখনই আবার নিজাকে মেরে ফেলতেই যাচ্ছিল, কিন্তু রানী তাকে বাঁচিয়ে দেয়, কারণ বাচ্চাটি যেমনই হোক সে তো ছিল তার নিজের সন্তান। তিয়ানজুন রানীকে বলে, যদি আমরা ওকে বাঁচিয়ে রাখি তাও সে ৩ বছর পর ঠিকই মারা যাবে, কারণ একজন মহান জাদুকর তাকে অভিশাপ দিয়ে দিয়েছে। রাজা বলেন, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি আমার ছেলের অভিশাপ সেই জাদুকরের থেকে সরিয়ে নিব আর নিজাকে সাধারণ লোকজনের থেকে দূরে রাখব। এরপর দেখানো হয় সেই খারাপ লোকটিকে, যে সমুদ্রের গভীরে একটা বিশেষ জায়গায় পৌঁছায় সেই ভালো পাথরটি নিয়ে। এই বিশেষ জায়গায় সব ড্রাগনদের বন্দি করে রাখা হয়েছিল। লোকটি সেই ভালো পাথরটা ড্রাগনের ডিমের সঙ্গে মিশিয়ে দেয়, কারণ এই পাথরের মধ্যে অনেক ভালো শক্তি ছিল, তাই এর মাধ্যমে জন্ম নেয় একটা ভালো শিশু। এদিকে নিজার বাবা অর্থাৎ রাজা স্বর্গে গিয়েছিলেন তার ছেলের অভিশাপ মুক্ত করার জন্য। সেখানে গিয়ে সে জানতে পারে যে কোনো অভিশাপই একবার দিয়ে দিলে তার দূর করা যায় না। এদিকে পৃথিবীতে সবাই নিজার সম্পর্কে জানতো, এমনকি ছোট ছোট শিশুরাও নিজার হাত থেকে বাঁচার জন্য অদ্ভুত অদ্ভুত সব উপায় বানিয়েছিল, যার সাহায্যে তারা নিজাকে মেরে ফেলতে চাইতো। এটা স্পষ্ট ছিল যে বড় থেকে ছোট সবাই নিজাকে ভয় পেত। নিজাকে একটি জাদুর ব্যারিকেডের মধ্যে রাখা হয়েছিল। এই জাদুর ব্যারিকেড তার প্রাসাদের চারপাশে দেয়া ছিল। নিজার উপর নিষেধাজ্ঞা ছিল সে যেন কখনো জাদুর ব্যারিকেড থেকে বের না হয়। কিন্তু একদিন রানী অর্থাৎ তার মা বাইরে যাওয়ার পর নিজা সেই জাদুর ব্যারিকেড ভেদ করে বেরিয়ে আসে এবং শহর জুড়ে তাণ্ডব চালাতে শুরু করে। সে শহরে থাকা সব মানুষকে বিরক্ত করতে থাকে। তাছাড়া শহরের বাচ্চাদের নিজাকে মেরে ফেলার যে পরিকল্পনার কথাও সে জেনে যায়। প্রচণ্ড রাগ নিয়ে সে উল্টো সেই বাচ্চাগুলোর অবস্থা নাজেহাল করে দেয়, যাতে সব বাচ্চার জীবন ঝুঁকিতে পড়ে যায়। যখন তিয়ানজুন জানতে পারে নিজা জাদুর ব্যারিকেড ভেদ করে বেরিয়ে এসেছে এবং নিজার জন্যই অনেক শিশু বিপদের মধ্যে রয়েছে, তাই সে এসে দ্রুত সেই বাচ্চাদের জীবন বাঁচিয়ে নেয়।
তিয়ানজুন তার দুষ্টুমিগুলো দেখে সিদ্ধান্ত নেয় নেজাকে সে জাদু শেখাবে, যাতে নিজের মনোযোগ অন্যদিকে চলে যায়। এইদিকে নেজা খেলতে খেলতে একটা মানচিত্র দেখতে পায়। না বুঝেই মানচিত্রটাতে হাত দিতেই সে খুব সুন্দর জাদুতে ঘেরা একটা জগতে পৌঁছে যায়। সেখানে নেজার সঙ্গে দেখা হয় তিয়ানজুনের, যে একটা জাদুর তুলি নিয়ে তাকে কিছু জাদু দেখায় আর জাদুর মাধ্যমে সেই পুরো জায়গাটা ঘুরিয়ে দেখায়। তিয়ানজুন বলে, আমি তোমাকে এই সব জাদু শেখাবো। সে নেজাকে আরও বলে, জাদু আসলে কোনো সত্য প্রকাশ করে না, জাদু এক ধরনের ভ্রম তৈরি করে, যা শুধুই এক ধরনের মিথ্যা ফাঁদ। এমনকি তিয়ানজুন এইরকম অনেক ধরনের জাদু নেজাকে করেও দেখায়। এরপর সে নেজাকে একটা মন্ত্র শেখায়, যাতে নেজা ও জাদুর ভ্রম তৈরি করতে পারে। শুরুতে নেজা কিছুতেই পারছিল না, কিন্তু পরে সে তার জাদু দেখায় আর সেখানে থাকা পশুদের জাদুর ভ্রম তৈরি করে দেখায়। সে একটা ব্যাঙকে নিজের শরীরের রূপে রূপান্তর করে পানিতে ফেলে দেয়, যা দেখে রানী খুব কষ্ট পায়। সে ভেবেছিল তার ছেলে হয়তো পানিতে ডুবে মারা গিয়েছে। তখন তিয়ানজুন সেই দেহটি পানি থেকে তুলে আনে। পরে দেখা যায় সেটা ছিল কেবল একটা বিষাক্ত ব্যাঙ, আর নেজার মা হলো সে নিজেই, মানে নেজা। তিয়ানজুন অবাক হয়ে যায় এটা দেখে যে ছোট্ট নেজা পশুদের উপর কি ভয়াবহ ভ্রম তৈরি করেছে। তাছাড়া নেজা তো তাকেও বোকা বানিয়েছে। যাই হোক, তার কাজ তো এখানেই শেষ নয়, তাকে নেজাকে একটা বড় ড্রাগনের সঙ্গে লড়াই করাও শেখাতে হবে। তিয়ানজুন চলে গেলে নেজার মা তাকে বলে, আমি জানি তুমি চাও সবাই তোমাকে ভালোবাসুক, আর তারা তখনই তোমাকে ভালোবাসবে যখন তুমি তাদের জীবন সেই বড় ড্রাগনদের হাত থেকে বাঁচাতে পারবে। তখন তারা বুঝবে তুমি তাদের কোনো না কোনো উপকারে এসেছো। এই কথা শুনে নেজা খুব উত্তেজিত হয়ে যায় আর বলে, আমি তাদের ড্রাগনের হাত থেকে অবশ্যই বাঁচাবো, কিন্তু সবাই তো ভাবে আমিই একটা ড্রাগন। তখন নেজার বাবা তাকে শান্ত করার জন্য একটা মিথ্যা কথা বলে দেয়। সে বলে, তুমি একটা স্বর্গীয় মুক্তোর কারণে জন্মেছ, এজন্যই তোমার এত শক্তি, কিন্তু মানুষ তোমাকে মেনে নেবে না যতক্ষণ না তুমি তাদের জন্য কিছু করবে। এই কথা শুনে নেজা অনেক কনফিডেন্স পায়। সে কঠোর পরিশ্রম শুরু করে। এরপর তার কাছে মনে হয় সে অনেকগুলো মাস ধরে জাদুর প্রশিক্ষণ নিচ্ছিল। এমনকি প্রশিক্ষণের পরে সে অনেক ড্রাগনকে মেরেও ফেলতে পারে। কিন্তু দেখা যায় এই সময়টা আসলে মাস নয়, বরং ছিল মাত্র কয়েকটা দিন। আর নেজা যেসব ড্রাগনের সঙ্গে লড়েছিল সেগুলো ছিল আসলে জাদুর ভ্রম, অর্থাৎ সে তার কল্পনার মধ্যেই লড়াই করছিল, আর সময়টাও ছিল ভ্রম দিয়ে তৈরি। তার গুরু মানে তিয়ানজুন তাকে বলে, তুমি শুধু ড্রাগনই মারো নাই, অনেক মানুষকেও মেরে ফেলেছ। তোমার কাজ হলো ড্রাগন মারা, মানুষ নয়। নেজা বলে, ঠিক আছে, কিন্তু আমি তো সত্যিই কোনো মানুষ মারিনি। এই পুরো লড়াইটাই তো আমার কল্পনার মধ্যে ঘটেছে। কিন্তু সত্যি বলতে এই কল্পনার লড়াইটাই ছিল তার আসল যুদ্ধে যাওয়ার প্রশিক্ষণ। যাই হোক, এরপর রাজা তার ছেলে নেজার কাছ থেকে প্রশিক্ষণের সময় দেওয়া জাদুর অস্ত্রটি ফিরিয়ে নিতে যায়, কিন্তু ফেরত দেওয়ার সময় নেজা তার গুরুর মানে তিয়ানজুনের জাদুর তুলিটা চুরি করে ফেলে। তারপর সেই তুলি দিয়ে একটা পোর্টাল খুলে সেই জগৎ থেকে সে পালিয়ে কোথাও অন্য একটা জগতে চলে যায়, যেখানে তার দেখা হয় একটা অদ্ভুত ড্রাগনের সঙ্গে। নেজা তো অনেক দুষ্টু ছিল, সে নিজের শক্তি দেখাতে গিয়ে ড্রাগনের সঙ্গে লড়াই করতে চাচ্ছিল, কিন্তু ড্রাগনটা ছিল অনেক চালাক। ড্রাগনটা পানিতে রূপান্তরিত হয়ে পানির মধ্যে ফিরে যায় এবং বলে, কেউই আমাকে পানির মধ্যে খুঁজে পাবে না। এমনকি যেতে যেতে পথে সেই ড্রাগন একটা মেয়েকেও ধরে ফেলে খাওয়ার জন্য। নেজা মেয়েটিকে বাঁচাতে যায়, সে ড্রাগনকে আগুন দিয়ে আক্রমণও করে, কিন্তু ড্রাগন মরার বদলে পুরো গ্রামটাই ধ্বংস হয়ে যায়। সেই সময় হঠাৎ সেখানে এন্ট্রি নেয় সেই ভালো ছেলেটি, যে তৈরি হয়েছিল ভালো মুক্ত থেকে। সে আসতেই সব পানি বরফে পরিণত করে দেয়, যার ফলে ড্রাগন আর পানির মধ্যে পালাতে পারে না। সেই ভালো ছেলেটি ড্রাগনের সঙ্গে লড়াই করে ছোট্ট মেয়েটিকে বাঁচিয়ে ফেলে, যা দেখে নেজা আরও রেগে যায়। নেজা ভাবে, আমি যখন নায়ক হতে চাইলাম তখন আরেকজন নায়ক হয়ে গেল, এই মেয়েটাকে তো আমাকে বাঁচাতে হতো। এই রাগে সে আবার মেয়েটিকে ড্রাগনের হাতে তুলে দেয়, যেন সে নিজেই আবার ড্রাগনের সঙ্গে লড়াই করে মেয়েটিকে উদ্ধার করতে পারে। কিন্তু ড্রাগনের সঙ্গে লড়াই করার আগেই নেজা সেই ভালো ছেলেটির সঙ্গে লড়াই শুরু করে এবং লড়াই করতে করতেই তার মুখোশ খুলে ফেলে দেয়। তখন নেজা বুঝতে পারে সেই ভালো ছেলেটি তো মানুষই নয়, বরং সে নিজেই ছিল একটা ড্রাগন। যেমনটা আমরা আগেই জেনেছিলাম, ওই ছেলেটি আসলে জন্মেছিল ড্রাগনের ডিম থেকে।
এখন সেই ভালো ছেলেটিও বুঝে যায় এই ছোট্ট ছেলেটি অর্থাৎ নিজা সাধারণ কেউ নয়, তার মধ্যে রয়েছে এক ধরনের অদ্ভুত শক্তি। তাদের দুজনের লড়াইয়ের সুযোগে অদ্ভুত ড্রাগনটি তাদের দিকে তার মুখ থেকে অসংখ্য বুদবুদ ছুড়ে দেয়, যেগুলোর স্পর্শে যে কোনো কিছু পাথরে পরিণত হয়ে যেত। নিজা তো এই ব্যাপারে কিছুই জানতো না, আর সে এইরকম বাবল খুব পছন্দ করত। এই জন্য সে একটা বাবল স্পর্শ করে, কিন্তু বাবলে হাত দিতেই তার একটা হাত পাথরে পরিণত হয়ে যায়। ঠিক তখনই সেই দানবটি ওই ছোট মেয়েটিকে গিলে ফেলে। এটা দেখে ভালো ছেলেটি তার সমস্ত শক্তি ব্যবহার করে সেই বাবল থেকে নিজেকে রক্ষা করে দানবটির পেটে আঘাত করে, যার ফলে মেয়েটি তার পেট থেকে বেরিয়ে আসে। কিন্তু ড্রাগনের বিষের কারণে ভালো ছেলেটির পুরো শরীর আর ওই মেয়েটি সহ একসাথে পাথরে পরিণত হয়ে যায়। তবে ভালো ছেলেটির একটা চোখ শুধু পাথর হওয়া বাকি ছিল। তো নিজা এটা দেখে ওদের দুজনকে সাহায্য করতে এগিয়ে যায়, কিন্তু সেই খারাপ ড্রাগনটি চারপাশে তার নোংরা বাবল ছড়িয়ে দিচ্ছিল। নিজাও ছিল খুব চালাক, সে হার মানার ছেলেই ছিল না। সে নিজের পাথরে পরিণত হওয়া হাতটা ব্যবহার করে সব বুদবুদ ভেঙে ফেলে এবং সেই দানবটির কাছে পৌঁছে যায়। ফাইনালি ড্রাগনটাকে হারানোর পর সে নিজার কাছে হার মেনে নেয়। এমনকি সে নিজাকে একটা ওষুধ দেয়, যার সাহায্যে পাথরে পরিণত জিনিসগুলোকে আবার স্বাভাবিক করা যাবে। এই ওষুধের সাহায্যে নিজা সেই ভালো ছেলেটির প্রাণ বাঁচিয়ে দেয়। এইভাবেই তারা বন্ধু হয়ে যায় এবং ড্রাগনটি নিজার কাছে ক্ষমা চেয়ে আবার পানির নিচে ফিরে যায়। এরপর ওরা দুজন একসাথে সেখানে অনেক খেলাধুলা করে। নিজারও খুব ভালো লাগে, কারণ জীবনে এই প্রথম কেউ তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা খেলেছে। কিন্তু এখন সেই ভালো ছেলেটির ফিরে যাওয়ার সময় হয়ে যায়। নিজা এতে খুব দুঃখ পায়, আর ভালো ছেলেটি তাকে একটা জিনিস দিয়ে যায়, যেটা বাজালে সে আবার তার সঙ্গে দেখা করতে পারবে। ভালো ছেলেটি এখন তার গুরুর ও তার বাবার মানে ড্রাগনের কাছে ফিরে যায় এবং বলে যে তার একজন খুব ভালো বন্ধু হয়েছে, তার নাম হলো নিজা। এটা শুনে তার গুরু তাকে অনেক বকাঝকা শুরু করে এবং বলে, তুমি তাকে বন্ধু বানাতে পারো না, সে তোমার শত্রু, তোমাকে তাকে মারতেই হবে। তুমি জন্মেছো একটা ভালো মুক্ত থেকে, আর সে জন্মেছে একটা খারাপ মুক্ত থেকে। কিন্তু ছেলেটি বলে সেই ছেলেটি একদমই খারাপ ছিল না, সে কাউকে মারতে চাইতো না, বিশেষ করে তাকে তো নয়ই, কারণ নিজাই তার জীবন বাঁচিয়েছিল। এই সময় ড্রাগনটি বলে, তুমি জানো ঈশ্বর আমাদের হাজার হাজার বছর ধরে এখানে বন্দি করে রেখেছেন, তুমি কি আমাদের কথা একবারও ভাববে না? অন্যদিকে দেখা যায় নিজার জন্মদিন, সবাই তার জন্মদিনে এসেছে, এমনকি সে তার বন্ধুকেও আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু তার বন্ধু আসার আগেই তিয়ানজুনের সেই খারাপ সঙ্গীটি, যে একজন খারাপ জাদুকর ছিল, সে নিজাকে সব সত্য বলে দেয় যে সে জন্মেছে নরকের পাথর থেকে এবং তার সব শক্তি সেই নেকলেসে বন্দী রয়েছে, যেই নেকলেসটি সে এখন গলায় পড়ে আছে। শুধু তাই নয়, সে এটাও বলে আজই তার 3 বছর পূর্ণ হবে এবং সে মারা যাবে, কারণ তার উপর একটা অভিশাপ রয়েছে। এসব কথা শুনে নিজা প্রচণ্ড রেগে যায় এবং গ্রামে ধ্বংস চালাতে শুরু করে। সে তার বাবা মাকে বলে, আমি সব সত্য জেনে গিয়েছি। সে তিয়ানজুনের ভাইয়ের শেখানো সেই জাদুর মন্ত্রের সাহায্যে নিজের নেকলেস ভেঙে ফেলে, যার ফলে সে পুরোপুরি একটা ড্রাগনে রূপান্তরিত হয়ে যায়। কেউই বুঝতে পারছিল না কিভাবে নিজাকে থামানো যাবে। তখন তিয়ানজুন তার সেই নেকলেস খুঁজতে শুরু করে, কিন্তু নেকলেসটি এখন তার সেই সঙ্গীটির কাছে রয়েছে। দেখা যায় সেই দুষ্টু লোকটি সেই ভালো ড্রাগন ছেলেটির পাশে দাঁড়িয়ে আছে। সে ভালো ছেলেটিকে শেখায়, যখন তিয়ানজুন রাগের বশে তার বাবা মাকে মেরে ফেলবে, তখন তুমি সেখানে গিয়ে সবাইকে রক্ষা করবে এবং সবার চোখে হিরো হয়ে উঠবে, আর নেজাকেও শেষ করে দেবে। এটা শুনে ভালো ছেলেটি খুব কষ্ট পায়। সে তার গুরুকে বলে, আমি নেজাকে শেষ করব ঠিক আছে, কিন্তু ও আমার জীবন বাঁচিয়েছে, তার বদলে আমাকে ওর বাবা মাকে বাঁচানোর অনুমতি দিন। গুরু অনুমতি দেয়। সে আর কিছু বলার আগেই সঙ্গে সঙ্গে ছেলেটি মাস্ক পরে নিজের নেকলেস নিয়ে চলে যায় নিজের বাবা মাকে বাঁচাতে। নিজা তার বাবা মাকে শেষ করার আগেই ভালো ছেলেটি তিয়ানজুনের সঙ্গে এসে তাকে নেকলেস পরিয়ে দেয়, যাতে নিজের সমস্ত শক্তি আবার বন্দী হয়ে যায়। কিন্তু ছোট হলেও সে তখনও প্রচণ্ড রাগে ছিল। নিজা ওখান থেকে উড়ে পালিয়ে যায়, আর নিজের বাবা মা অর্থাৎ রাজা ও রানী ভালো ছেলেটিকে অনেক ধন্যবাদ জানায়। রাজা সন্দেহ করতে শুরু করে যে এই ভালো ছেলেটিও হয়তো সেই ভালো মুক্ত থেকেই জন্মেছে, কারণ সে তার কপালে সেই একই চিহ্ন দেখতে পায় যার তার ছেলে নিজের কপালেও ছিল। রাজা তার মাথা থেকে পোশাক সরিয়ে দেয়। তখন সবাই জানতে পারে সে একজন ড্রাগন।
তাকে দেখে তিয়ানজন বুঝে যায় তার সঙ্গী সেই পাথর চুরি করে ড্রাগনদের হাতে তুলে দিয়েছিল। সে তার সঙ্গীকে বলে, দেখো ঈশ্বর তোমাকে সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি দেবেন। আর ওদিকে সেই খারাপ লোকটি সবাইকে বলে, তোমরা সবাই তো মরতেই যাচ্ছ, এই কথা ঈশ্বরকে বলবে কে? সেই সঙ্গে সে তার সেই ভালো ছেলেটিকেও উস্কে দিচ্ছিল। সে বলে, তুমি একজন ড্রাগন, মানুষ তোমাকে কোনোদিন গ্রহণ করবে না, তোমার উচিত ওদের মেরে ফেলা, কারণ সে তো একজন ড্রাগনের সন্তান, যার কাজ ছিল ড্রাগনদের রক্ষা করা। এই কথা শুনে ছেলেটি সমুদ্রের পানি একত্র করে জমিয়ে ফেলে, যাতে সেই শক্তির সাহায্যে একসাথে পুরো গ্রাম ধ্বংস করে দেওয়া যায়। অন্যদিকে নিজাকে প্রচণ্ড কাঁদতে দেখা যায়। তার খুব মন খারাপ ছিল, কারণ কেউ তাকে ভালোবাসে না। ঠিক তখনই তার গুরুর দেয়া একটা উপহার তার সামনে আসে এবং তাকে সত্যিটা দেখায় যে সবাই তাকে আসলে কতটা ভালোবাসে। সে জানায়, তোমার অভিশাপ মোচন সম্ভব হয়নি, কিন্তু তোমার বাবা বুঝেছিলেন যে কেউ চাইলে তোমার বদলে সেই অভিশাপ নিতে পারে, তাই তিনি সেই অভিশাপ নিজের উপর নিয়ে নিয়েছেন। অর্থাৎ তুমি না, বরং তোমার বদলে তোমার বাবা মারা যাবেন। এই সব জানতে পেরে নেজা বুঝতে পারে সবাই সত্যিই তাকে কতটা ভালোবাসে, আর সে তাড়াতাড়ি তার বাবা মায়ের কাছে ফিরে যেতে চায়। ফিরে যেতে সে তার গুরুর কাছ থেকে জানতে পারে তারই বন্ধু অর্থাৎ সেই ভালো ছেলেটি এখন পুরো গ্রাম ধ্বংস করে দিতে চাচ্ছে, যাতে কেউ ঈশ্বরকে গিয়ে বলতে না পারে ছেলেটির গুরুই সেই ভালো পাথরটি চুরি করেছিল। এটা শুনেই নিজা তো খুবই রেগে যায় এবং এরপর শুরু হয় নিজা আর সেই ভালো ড্রাগনের মধ্যকার যুদ্ধ। যদিও ড্রাগনটি ছিল ভালো, তবুও সে খারাপ কাজ করছিল। নিজা তার পক্ষ থেকে খুব ভালোভাবে লড়াই করছিল, কিন্তু তার শক্তি ছিল সেই ড্রাগনের চেয়ে কম, কারণ তার গলায় থাকা লকেট তার শক্তি কমিয়ে দিচ্ছিল। এই জন্য সে বুদ্ধি করে সেই খারাপ জাদুকরের শেখানো মন্ত্র উচ্চারণ করে তার গলা থেকে লকেট খুলে ফেলে এবং তার নিজের গুরুর শেখানো জাদু ব্যবহার করে এমন একটা ম্যাজিক্যাল ভ্রম তৈরি করে যাতে দেখা যায় ভালো ড্রাগনের গুরু তার সামনে দাঁড়িয়ে আছেন। যদিও সে ছিল নিজা নিজেই, এদিকে কেই বা নিজের গুরুর সঙ্গে লড়াই করতে পারে। এমন সময় সেখানে সত্যিকারের সেই খারাপ জাদুকরও চলে আসে। নেজা তখনই জাদু দিয়ে তার অস্ত্রটাও পাল্টে নিয়েছিল সেই জাদুকরের কাছ থেকে। এই কারণে ভালো ড্রাগন বুঝতেই পারছিল না যে কে তার আসল গুরু আর কে নেজা। সে নেজার বদলে তার গুরুকেই মারতে শুরু করে। নেজাও ড্রাগনের গুরুকেই মারছিল। তো তিয়ানজন চেয়েছিল এই ধ্বংস যেন শহর থেকে দূরে হয়, তাই সে আকাশে একটা ম্যাপ ওড়ায়, যার কারণে তারা একটা জাদুর জগতে পৌঁছে যায়। তিয়ানজন চাচ্ছিলেন যেন সেই খারাপ জাদুকর আর ড্রাগনটিকে এই জগতে বন্দি করে বাস্তব জগতে ফিরে যেতে, কিন্তু বাস্তব জগতে পৌঁছানোর জন্য তাদের দরকার ছিল তিয়ানজনের কাছে থাকা জাদুর সেই ব্রাশটি। এই ব্রাশটি নেওয়ার জন্য তাদের চারজনের মধ্যে এক প্রস্ত যুদ্ধ শুরু হয়। যুদ্ধ চলাকালীনই তারা কোনো একভাবে বাস্তব জগতে ফিরে আসে, যেখানে সেই ভালো ড্রাগন নিজের বাবা মাকে মারতেই যাচ্ছিল। তখন নেজা এসে তাদের বাঁচাতে চেষ্টা করে। এই আক্রমণ এতটাই শক্তিশালী ছিল যে নেজা অজ্ঞান হয়ে যায়। সেই ড্রাগন তখন শহরের ওপর জমে থাকা বরফ ভাঙতে শুরু করে, যাতে সবাই একসাথে ধ্বংস হয়ে যায়। সেই সময় নেজার জ্ঞান ফিরে আসে। সে তার সব শক্তি একত্র করে বরফ পড়া থামানোর চেষ্টা করে। এরপর সেই ড্রাগনটি তাকে জিজ্ঞেস করে, তুমি কেন এসব মানুষকে বাঁচানোর চেষ্টা করছো? তুমি তো একজন শয়তান। নেজা জবাব দেয়, শয়তান হয়ে জন্মালেই সব কিছু শেষ হয়ে যায় না। আমার চিন্তা ভাবনা ভালো, আর আমি মানুষদের রক্ষা করতে চাই। এরপর সে সমস্ত বরফ গলিয়ে দেয় এবং ড্রাগনকেও বন্দি করে ফেলে। ভালো ড্রাগন তাকে মেরে ফেলতে বলছিল, কিন্তু নেজা বলে, না, আমি তোমাকে মারবো না, কারণ একমাত্র তুমিই আমার ভালো বন্ধু। ঠিক তখনই আকাশ থেকে বজ্রপাত শুরু হয়ে যায়। নেজা বুঝতে পারে এখন সেই অভিশাপের সময় এসেছে। যেহেতু নেজার বাবা অভিশাপটি নিজের উপর নিয়েছে, তাই তার বাবা মারা যাবে। নেজা দ্রুত সেই অভিশাপের কাগজটা ছিঁড়ে ফেলে, যার ফলে অভিশাপ আবার নেজার উপর ফিরে আসে। এইভাবে তার বাবা বেঁচে যায় এবং নেজা মারা যেতে থাকে। নেজা মারা যাওয়ার আগে ভালো ড্রাগনটি সেই বজ্রপাতের মধ্যে ঢুকে পড়ে। সে নেজাকে বাঁচানোর অনেক চেষ্টা করে। এই সব কিছু দেখে তাকে সাহায্য করতে তিয়ানজনও বজ্রপাতের মধ্যে ঢুকে যায়, কিন্তু কেউই ঈশ্বরের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না, কারণ ঈশ্বর যা ঠিক করেছিলেন তাই তো ঘটবে। দেখা যায় নেজা এবং ভালো ড্রাগন দুজনেই মারা যায়, কিন্তু কোনো একভাবে তিয়ানজন তাদের আত্মাগুলি বাঁচিয়ে রেখেছিল। সেই সাথে এই মুভিও এখানেই শেষ হয়। তো যদি কেউ এর দ্বিতীয় পর্বটা দেখতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে আবারও কোনো নতুন গল্প নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।